আলোচনার বিষয় হলো রাইটস বা বাংলায় বলতে গেলে এটাকে বোঝায় অধিকার। অধিকার বলতে সাধারণ অর্থে কি বুঝি? তো অধিকার একজন মানুষের জীবন যাপনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একটা মানুষ যে বেঁচে থাকবে সেটাও কিন্তু তার একটা অধিকারের মধ্যেই পড়ে। যদি তার বেঁচে থাকার অধিকার না থাকে তাহলে কেউ আক্রমণ করে দিতে পারে, কেউ তাকে আম কেউ তার সম্পত্তি ছিনিয়ে নিতে পারে। তাহলে এই যে মানুষের পরিপূর্ণভাবে বেঁচে থাকার এক বেঁচে বা জীবনযাপন করার যে পদ্ধতি, এই পদ্ধতিতে যেন কোনো ধরনের কোনো ক্ষুণ্ণতা না দেখা দেয়, তার জন্যে প্রয়োজন রাইটস বা অধিকারের। এবং একটি রাজনৈতিক ব্যবস্থায় যেহেতু মানুষ একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বসবাস করে, তাই একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অধিকার থাকা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি? কারণ যদি রাজনৈতিক ব্যবস্থায় যে রাষ্ট্র থাকবে বা রাষ্ট্রনায়ক থাকবে, তাকে তার হাতে সমস্ত ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত অবস্থায় থাকবে। অর্থাৎ কি? উম রাষ্ট্র সৃষ্টি কিভাবে? রাষ্ট্র সৃষ্টি হয়েছে উম মানুষ জনগণ নিজেদের একটা সহমত পোষণ করে রাষ্ট্রের উৎপত্তি ঘটিয়েছে। যাতে করে আম রাষ্ট্র তাদেরকে রক্ষা করবে। ঠিক আছে? তো এই রাষ্ট্র যেহেতু তাদেরকে রক্ষা করবে, তার জন্য যেহেতু রাষ্ট্রের হাতে অবাধ ক্ষমতা জনগণ নিজেদের সহমতির দ্বারা আম তার হাতে তুলে দিয়েছে রাষ্ট্রের হাতে, তাহলে রাষ্ট্রের কর্তব্য জনগণকে কিছু অধিকার প্রদান করার। যাতে করে সে ভালোভাবে নিজের জীবনটাকে পরিপূর্ণতা লাভ করতে পারে। তো এই হচ্ছে রাইটস এর মূল থিম। এরপর আসি আমাদের নোটস এর লেখায়। কি? ইন্ট্রোডাকশন পার্ট। রাইটস আর দ্য এন্টাইটেলমেন্ট or justified claim, কি বলেছে? The rights are the entitlement or the justified claim that help individual attain their best place. অর্থাৎ কি? অধিকার হচ্ছে সেই সমস্ত বা অধিকার হচ্ছে সেই সমস্ত entitlement যেগুলো কি করছে, যেগুলো মানুষের জীবনযাপনের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য সাহায্য করেছে। ঠিক আছে? They are the significant in the sense that they try to discover what contributes to the development of the personality and happiness of the individual. অর্থাৎ কি? যে তারা যে মানুষের ডেভেলপমেন্ট, ওই মানুষের পার্সোনালিটির বিকাশ এবং তাদের হ্যাপিনেস অর্থাৎ ব্যক্তির জীবনে যে সুখের বিকাশ, সেটা অধিকারের মাধ্যমেই পরিচালিত হতে পারে। They are essential for both individual and society. Rights in itself involve discuss the liberty and authority. রাইটস এর মধ্যে কি থাকবে? রাইটস এর মধ্যে লিবার্টিও থাকবে এবং অথরিটিও থাকবে। এর একটা ভালো উদাহরণ দিই, যেটা আমি আগের দিন আলোচনা করেছিলাম, যে রাজ্য এবং রাষ্ট্রের মধ্যে রাইটস অধিকার মানেই হলো রাজ্যের ক্ষমতাটাকে সংকুচিত করে ব্যক্তির ক্ষমতাটা ব্যক্তির ক্ষমতাকে উত্থাপন করা। ঠিক আছে? রাজ্যের ক্ষমতার পরিপ্রেক্ষিতে ব্যক্তির ক্ষমতার উদ্ভাবন। তাই মানসিক একটা যে রাজ্যের যে অথরিটি রয়েছে, সেই অথরিটির বিরুদ্ধে মানুষের লিবার্টির একটি প্রয়োজন রয়েছে। রাজ্যের যতটা পরিমাণ অথরিটি কম হবে বা রাজ্যের যতটা পরিমাণ শক্তিকে কম করা যাবে, ব্যক্তির স্বাধীনতা ততই উত্থাপন হতে পারবে। আবার রাজ্য যতটা নিয়ন্ত্রণকারী শাসক হবে, অর্থাৎ রাজ্য যদি সব জায়গায় ব্যক্তির জীবনে হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু ব্যক্তির যে ব্যক্তিগত স্বাধীনতা বা ব্যক্তির যে অধিকার, ব্যক্তির যে রাইটস, সেটা কিন্তু ক্ষুণ্ণ হবে। এইগুলো ইন্ট্রোডাকশন পার্ট। এরপর হচ্ছে মিনিং অফ রাইটস। অর্থাৎ রাইটস বলতে কি বোঝে? অধিকারের অর্থ কি বা অধিকার বলতে আমরা কি বলতে পারি? মিনিং অফ রাইটস এর মধ্যে কি বলতে চাইছেন?
Rights are claim of the individuals for his development and self-realization. মানে কি? অধিকার ব্যক্তি দ্বারা দাবি করা হয়। কার কাছে? ব্যক্তি কার কাছে অধিকার দাবি করে? যে আমি যেন আমার যেন বেঁচে থাকার অধিকার আমি পাই। কার কাছে দাবি করি? না দাবি করবো সে রাষ্ট্রের কাছে। এরপর আমাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। রাষ্ট্র আমাদেরকে বেঁচে থাকার অধিকার প্রদান করেছে। এবার যদি আমাদেরকে সেই অধিকার কেউ আমাদের মারতে আসে, তাহলে আমরা কার শরণাপন্ন হব? আমরা রাষ্ট্রের শরণাপন্ন হব। অর্থাৎ রাষ্ট্রে যে পুলিশ ব্যবস্থা রয়েছে, তা আমরা সেখানে যাব, আমরা কোর্টে যাব। যে আমার যে বেঁচে থাকার অধিকার রয়েছে, আমার ফান্ডামেন্টাল রাইটস, সেই রাইটসটাকে ক্ষুণ্ণ করতে চেয়েছে কেউ। তাহলে কি তাকে যেন সেই পরিপ্রেক্ষিতে শাস্তি দেওয়া হয়। যদি আমার বেঁচে থাকার অধিকারই না থাকতো, তাহলে কেউ না কেউ আমাকে মেরে দিয়ে চলে যেত। তাহলে সেক্ষেত্রে আমি রাষ্ট্রের কাছে যেতে পারতাম, না আমি নিজের বেঁচে থাকার বেঁচে থাকার যে স্বাধীনতা সেটা ভোগ করতে পারতাম। তাহলে কি যে এই যে অধিকার রয়েছে, অধিকার কিন্তু সবসময় recognized by the society। অর্থাৎ একজন ব্যক্তি এভাবে বলতে পারে না যে আমার অধিকার রয়েছে, আমি যা ইচ্ছা তাই করবো। এটা কিন্তু নয়। রাষ্ট্র সবসময় অধিকার তখনই আমরা একটা বৈধ অধিকার বলে সেটাকে গণ্য করব, কখন? না যখন সেটা সোসাইটি দ্বারা স্বীকৃত হবে। যদি এই একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি একজন ব্যক্তি চায় যে না আমি, তাহলে তো সবাই নিজের স্বার্থের কথা ভাববে। কোনোদিনই তো চাইবে না যদি আমাকে বলা হয় যে তুমি কি অধিকার নেবে এবং সেখানে সোসাইটির কোনো হস্তক্ষেপ না থাকে, তাহলে তো আমি বলবোই যে আমার সবার সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে দিয়ে দেওয়া হোক। এটা এটা আমার অধিকারের মধ্যে দেওয়া হোক। কিন্তু সেটা কিন্তু করা চলবে না। সেটাকে আমি কখনোই অধিকার বলব না। যদি একটা ইন্ডিভিজুয়াল নিজের ব্যক্তিগত বিকাশের জন্য কিছু দাবি করে, সেটাকে কিন্তু আমরা কখনোই অধিকারের মধ্যে বা রাইটস এর মধ্যে ফেলতে পারি না। আমরা তখনই একটা অধিকারকে প্রদান করতে পারি যখন একটা সমাজ বা একটা সোসাইটি সবাই মিলে এক একটা সিদ্ধান্ত নেবে যে এই অধিকারটা আমাদেরকে দেওয়া দরকার। অর্থাৎ কি? আমাদের প্রয়োজন, আমাদেরকে বেঁচে থাকার অধিকার বা আমাদেরকে সম্পত্তির অধিকার দেওয়ার প্রয়োজন। সেটা কিন্তু একটা ব্যক্তি বলেনি, সেটা পুরো সমাজ বা পুরো সোসাইটি বলতে চেয়েছেন যে আমাদের ব্যক্তিগত আমাদের যে বেঁচে থাকার জন্য আমাদের বেসিক নিডস কিছু প্রয়োজন, তার জন্য আমাদের সম্পত্তির প্রয়োজন। ঠিক আছে? এটা সোসাইটি চেয়েছে, একজন ব্যক্তি চায়নি। আর যদি সোসাইটি যখনই চাইবে কোনো আহ সিদ্ধান্ত নিতে, এবং কার সেটা কার কাছে চাইবে, না সেটা রাষ্ট্রের কাছে চাইবে, তখন রাষ্ট্রের কাজ হবে সেটাকে ফুলফিল করা। কারণ রাষ্ট্রের কাজেই হলো সমাজকে দেখে চলা এবং ব্যক্তিকে তার জীবনে যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে এবং সমস্ত প্রকার বাধা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, সেটা কিন্তু কাজ হবে রাষ্ট্রের। এইগুলো রেকগনাইজ, দে আর নট অ্যাবসোলুট। এরপর কি? লিবার্টির কনসেপ্ট যেমন আমি বলেছিলাম আগের দিন, যে লিবার্টির কনসেপ্ট কিন্তু অ্যাবসোলুট নয় যে লিবার্টি দিয়ে দিলাম মানে সবাই স্বাধীন। ঠিক তেমনই এখানে বলবো রাইটস এর কনসেপ্টও কিন্তু অ্যাবসোলুট নয় যে আমার বাক স্বাধীনতার অধিকার রয়েছে, তার মানে এটা নয় যে আমি যা খুশি তাই বলতে পারি, আমি যা খুশি তাই মিথ্যা প্রচার শুরু করে দিতে পারি, আমি যেখানে খুশি সেখানে দাঙ্গামূলক বা জনগণকে উস্কানিমূলক বার্তা দিতে পারি। সেটা কিন্তু কখনোই নয়। হ্যাঁ, আমার কাছে ব্যক্তিগত বাক স্বাধীনতার অধিকার রয়েছে আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে। কিন্তু সেটা অ্যাবসোলুট নয়, নট অ্যাবসোলুট। অর্থাৎ কি? সেটা কিন্তু সবসময় রেস্ট্রিকশন এর মধ্যে থাকবে। রেস্ট্রিকশন ক্যান বি প্লেসড অন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইটস অফ দ্য ওয়াইডার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। অর্থাৎ কি? যদি সোসাইটির কোনো ক্ষতি হয় আমার স্বাধীনতার ক্ষেত্রে, সেখানে কিন্তু আমার স্বাধীনতাকে আমি যদি আমার রাইটস বা আমার অধিকারকে আমি যদি এইভাবে প্রয়োগ করি যেখানে সোসাইটির কোনো ক্ষতি হচ্ছে, সেখানে কিন্তু রাষ্ট্র যেকোনো সময় আমার আমার সেই অধিকারকে হস্তক্ষেপ করে নিতে পারে এবং সেই অধিকারে বাধা দিতে পারে। যেমন কি? আরেকটা উদাহরণ দিই, যেমন আমি কোনো উস্কানিমূলক বার্তা দিচ্ছি কোথাও, মিথ্যা কোনো বার্তা প্রচার করছি, সেখানে রাষ্ট্র কিন্তু আমার বাক স্বাধীনতার অধিকার হরণ করতে পারে। আমি হয়তো খুবই একটা দুর্নীতিগ্রস্ত মানুষ, আমি হয়তো সবাইকে মার্ডার করে দিচ্ছি,
আমি হয়তো সবাইকে হত্যা করছি, সেখানে কিন্তু রাষ্ট্র আমার যে বেঁচে থাকার অধিকার, সেই বেঁচে থাকার অধিকারও হনন করতে পারে। রাষ্ট্র আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে। তার কারণ কি? আমি আমার অধিকারের যখন আম মানে হিন্দিতে বলতে গেলে গলত প্রয়োগ করছি, যে অর্থাৎ কি অবৈধভাবে আমি আমার অধিকারের ব্যবহার করছি, সেই সময় রাষ্ট্র কিন্তু আমার অধিকারে হস্তক্ষেপ করবে এবং আমার অধিকারকে সে রেস্ট্রিকশন এর মধ্যে দিয়ে নিয়ে যাবে। আরেকটা কি, রাইটস আর নট ইউনিভার্সাল, দে আর গিভেন অল দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি। এইখানে ইউনিভার্সালের অর্থ কি বলা হয়েছে? ইউনিভার্সালের অর্থ বলতে এখানে বোঝানো হয়েছে যে যে অধিকার রয়েছে সেটা কিন্তু সবাই সমানভাবে ভোগ করবে। ঠিক আছে? অল দ্য পিপল হ্যাভ সেম রাইট। একজন ধনী থেকে ধনী মানুষ, একজন গরিব থেকে গরিব মানুষ, একজন বড় বিউরোক্রেট থেকে শুরু করে একজন সাধারণত একজন ফান্ডওয়ালা, সবাই কিন্তু সমান অধিকার ভোগ করবে এবং সমান উম, অধিকারের মধ্যে নিজেকে দেখবে। ঠিক আছে? এরপর কি বলছে? ডিফারেন্ট থিওরিজ অফ রাইটস, অর্থাৎ অধিকারের যে ধারণা রয়েছে সেগুলো ভিন্ন ভিন্ন কিছু প্রকার রয়েছে। কি? প্রথম হচ্ছে ন্যাচারাল রাইটস থিওরি, তারপর লিগ্যাল রাইটস থিওরি, তারপর মোরাল রাইটস থিওরি। এগুলো সম্পর্কে একটু একটু করে জেনে নেওয়া যাক। ন্যাচারাল রাইটস থিওরি কি? অর্থাৎ প্রাকৃতিক অধিকার। এই প্রাকৃতিক অধিকারের সপক্ষে কে ছিলেন? হবস, জন লক, থমাস পেন, এটসেট্রা। এইসব তাত্ত্বিকরা কিন্তু প্রাকৃতিক অধিকারের সপক্ষে ছিলেন। এরপর জেনে নেওয়া যাক ন্যাচারাল রাইটস থিওরি বা প্রাকৃতিক অধিকার বলতে কি বোঝায়। প্রাকৃতিক অধিকার বলতে এই তাত্ত্বিকরা বলতে চেয়েছেন যে আমাদের অধিকারগুলো কিন্তু প্রকৃতির দ্বারা সৃষ্টি। অর্থাৎ কি? আমাদের যে বেঁচে থাকার অধিকার সেটা কে দিচ্ছে? আমাদের প্রকৃতি দিচ্ছে। আমাদের প্রকৃতি আমাদের ক্লাইমেটের মধ্যে অক্সিজেন দিয়েছে, যার সেটা আমরা গ্রহণ করে আমরা বেঁচে আছি। আমরা প্রকৃতি আমাদের জন্য খাবার তৈরি করছে। নানা প্রকারের ফল-মূল তৈরি করছে, ধান তৈরি করছে, গম তৈরি করছে। সেটা কে তৈরি করছে? প্রকৃতি। তাই আমাদের বেঁচে থাকার অধিকারগুলো কিন্তু প্রকৃতির দ্বারা সৃষ্ট। সেখানে রাষ্ট্রের কোনো হাত নেই। ন্যাচারাল রাইটস অর্থাৎ উম প্রাকৃতিক অধিকারের তাত্ত্বিকদের মতে কি বলছেন? যে আমাদের সমস্ত প্রকার অধিকার কিন্তু প্রকৃতি দ্বারা সৃষ্ট। তাই সেখানে কিন্তু রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই। Intuitions of reason which naturally available of human being, অর্থাৎ কি? সমস্ত প্রকার অধিকার যেহেতু নেচার দান করছে, তাই হিউম্যান বিং অর্থাৎ মানুষ দ্বারা মানুষ সেই নেচারের উপরেই ডিপেন্ড থাকবে। তার রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই। রাইটস আর নট গ্যারান্টেড বাই দ্য স্টেট, যেটা বললাম, রাইটস অর্থাৎ অধিকার রাষ্ট্রের দ্বারা সৃষ্ট নয়, বাট কেম ফ্রম দ্য ভেরি নেচার অফ এ ম্যান, অর্থাৎ মানুষের জন্ম থেকেই একটা মানুষ জন্মগ্রহণ করার পর সে নিঃশ্বাস নিতে পারে। অর্থাৎ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তারপর থেকেই তাকে নেচার তাকে লালন পালন করে। অর্থাৎ প্রকৃতি যেহেতু তাকে বেঁচে থাকতে সাহায্য করে, প্রকৃতি যেহেতু তাকে বেঁচে থাকতে দিচ্ছে, তার কারণেই কি বলেছে? যে প্রাকৃতিক অধিকারই শ্রেষ্ঠ। অন্য আর কোনো অধিকারের অন্য রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই মানুষের বেঁচে থাকার জন্য বা মানুষের একটা সুষ্ঠু জীবনযাপন পালন করার জন্য। হিউম্যান এনজয়েড লিবার্টি ইন দ্য স্টেট অফ নেচার, বলছি মানুষ স্বাধীনতা ভোগ করতে পারবে প্রাকৃতিক অবস্থায়। হেন্স শুড বি এনশিওরড বাই স্টেট, হেন্স ইট শুড বি এনশিওরড বাই দ্য স্টেট। অর্থাৎ কি? রাষ্ট্রের কাজ কেবল কি হবে? রাষ্ট্রের কাজ কেবল এটা দেখা হবে যেমন সে নিজের জীবনটা সে নিজের জীবনের লিবার্টি, সম্পত্তির অধিকার যাই বলুক না কেন, সে কিন্তু সেগুলো কিন্তু প্রকৃতি তাকে দিয়ে আসছে। তাই রাষ্ট্রের কিন্তু তার জীবনে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। রাষ্ট্রে এইটুকু কাজ করতে পারে যে সেই অধিকারগুলো যাতে সে ঠিকঠাক ভাবে পায়, এইটুকু সে দেখতে পারে, এনশিওর করতে পারে। ঠিক আছে? তার বাড়তি বেশি কিছু তাকে কাজ করার দরকার নেই। এবং এবং তারা বলতে চেয়েছেন যে রাষ্ট্রের কোনো প্রয়োজনই নেই, আসল কথা। কিন্তু লিগ্যাল রাইট থিওরি কি বলেছেন? আচ্ছা, লিগ্যাল রাইট থিওরি ন্যাচারাল রাইট থিওরিকে সমালোচনা করে বলেছেন যে যে প্রাকৃতিক অবস্থা ঠিক আছে, প্রাকৃতিক অবস্থার মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু প্রাকৃতিক অবস্থার মধ্যে
তাতে কেউ কি তাদের কি অধিকারগুলোর, অর্থাৎ যে বেঁচে থাকার অধিকারের কথা যদি বলা হয়, সেই অধিকার কি ঠিকঠাক ভাবে সারা জীবন পালন হবে? অর্থাৎ একটা মানুষকে যদি কেউ খুন করে দেয়, নেচার তাকে বাঁচিয়ে রাখছে ঠিক আছে, কিন্তু একটা মানুষকে যদি কেউ খুন করতে আসে, তাহলে সে, একটা মানুষ কোথায় যাবে? সে কি পাহাড়ের কাছে যাবে, নদীর কাছে যাবে? সে কি নাকি একটা গাছকে কি বলবে যে ও আমাকে খুন করতে চাইছে, ও আমাকে হত্যা করতে চাইছে? ঠিক আছে, তাহলে প্রাকৃতিক অবস্থায় বা নেচার কিন্তু কখনোই মানুষকে অধিকার, লিগ্যাল রাইটস থিওরিদের মধ্যে কিন্তু কখনোই নেচার কখনোই মানুষকে বেঁচে থাকতে সাহায্য করতে পারে, কিন্তু বেঁচে থাকার অধিকার প্রদান করতে পারে না। যদি কেউ তাকে হত্যা করতে আসে, তাহলে কিন্তু নেচার সেখানে তাকে রক্ষা করতে পারবে না। ঠিক আছে? তাই তার যে এই স্বাধীনতা রয়েছে বা তার যে এই বেঁচে থাকার অধিকার রয়েছে, সেটা কেবলমাত্র তখনই ফুলফিল হতে পারে যখন একটা রাষ্ট্র থাকবে। একটা রাষ্ট্র থাকবে, একটা প্রশাসন থাকবে, পুলিশ ব্যবস্থা থাকবে, যেখানে কেউ কাউকে হত্যা করতে এলে বা কেউ কারো সম্পত্তি হনন করতে এলে বা কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করতে এলে, একজন ব্যক্তির বা একজন ইন্ডিভিজুয়ালের এটা অধিকার থাকবে যে তাকে একজন প্রোটেক্ট করার জন্য একটা রাষ্ট্র বা একটা ব্যবস্থা থাকবে যে তাকে তার অধিকারগুলোকে প্রোটেক্ট করবে বা রক্ষা করে চলবে। এই বলেছেন লিগ্যাল রাইটস থিওরি। লিগ্যাল রাইটস কান্ট বি ক্লেমড অ্যান্ড প্রোটেক্টেড উইদাউট এস্টাবলিশমেন্ট অফ স্টেট, অর্থাৎ অধিকার কখনোই প্রোটেক্ট বা রক্ষা করা যেতে পারে না একটা রাষ্ট্র ছাড়া। স্টেট হ্যাজ দ্য পাওয়ার টু প্রোটেক্ট দ্য রাইট। রাষ্ট্রের ক্ষমতা রয়েছে মানুষের জীবনের যে অধিকার, সেই অধিকারগুলোকে রক্ষা করার। লিগ্যাল রাইটস এর মধ্যে কে কে রয়েছে? স্যালমন্ড, অস্টিন, হল্যান্ড, হারবার্ট, হার্ট, পোলাক, জেরেমি বেনথাম এটসেট্রা। এগুলো হচ্ছে লিগ্যাল রাইটস থিওরির তাত্ত্বিক। মোরাল রাইটস কি বলেছেন? মোরাল রাইটস তাত্ত্বিকরা বলেছেন যে মোরাল অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড অফ সোসাইটি। মোরাল রাইটস মানে কি? মোরাল অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড অফ সোসাইটি। মোরালিটি ইন হিউম্যান নেচার গিভেন দ্য সেন্স অফ রাইটস অ্যান্ড রং। রাইটস অ্যান্ড রং অর্থাৎ মোরাল বা নৈতিকতার তাত্ত্বিকরা কি বলেছেন? যে নীতিগত দিক দিয়ে যে জিনিসগুলো সঠিক, সেই জিনিসগুলোকেই আমাদের অধিকারের মধ্যে রাখা উচিত। অর্থাৎ সবসময় আমরা দেখবো যে অধিকার দেওয়ার আগে আমরা সবসময় বিচার করব যে সেটা নীতিগত দিক দিয়ে সঠিক কিনা। ঠিক আছে? যদি আমাদের মনে হয় যে হ্যাঁ, এই অধিকারটা নৈতিকতার দিক থেকে সঠিক, তাহলে সেটা অধিকারের মধ্যে ফেলে দেওয়া দরকার। অর্থাৎ মানে অধিকারের অন্তর্ভুক্ত করা দরকার। যখন কিন্তু যদি কোনো অধিকার নীতিগত দিক দিয়ে সঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই সেই অধিকারকে আমরা একটা অধিকার হিসেবে মনে করব না। যেমন টি এইচ গ্রিন কি বলছে? রাইটস ইমেন্স ফ্রম দ্য মোরাল ক্যারেক্টার অফ ম্যান, অর্থাৎ মানুষের মধ্যে রেশনালিটি বা বৌদ্ধিকতা রয়েছে, সেই বৌদ্ধিকতার নিরিখে মানুষ বিচার করবে যে এই জিনিসটা আমাদের নীতিগত দিক দিয়ে ঠিক কিনা। যদি সঠিক মনে হয়, তাহলে সেটা আমরা অধিকারের অন্তর্ভুক্ত বিষয় বলে মনে করে নিতে পারি। এখানের মধ্যে টি এইচ গ্রিন এবং ইমানুয়েল কান্ট দুইজন তাত্ত্বিক ছিলেন, খুবই ফেমাস। এরপর আসছে কি? এরপর আসছি ইউটিলিটারিয়ান থিওরি অফ রাইটস। উপযোগিতাবাদ। উপযোগিতাবাদের তাত্ত্বিক। উপযোগিতাবাদ কি জিনিস? উপযোগিতাবাদ বলেছেন যে সর্বাধিক